ডিসি মাসুদ তার কাঁধে হাত দিয়ে বা প্রধানমন্ত্রী সরাসরি তাকে ফোন দিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন না দিয়ে সরাসরি একজন ডিসিকে ফোন দেওয়া, এটা তো ভাই শেখ হাসিনার কালচার ছিল। শেখ হাসিনা দেখতাম যে একজন ওসির সাথে কথা বলতো। এই যে মিরপুরে যে ওসি যে মারা গেল ইয়াতে, ওই যে গুলশানে, আমি ওই যে ওর নাম কি, ওই যে মানে গোপালগঞ্জের, এই ওসির সাথে সে সরাসরি কথা বলতো একজন প্রধানমন্ত্রী। হ্যাঁ, তারপরে অনেক এসপিদের সাথে কথা বলতো। এই যে হারুন ডিসি, ইয়ার ডিবির হারুন সরাসরি কথা বলতো। এই কালচারটা সাবেক প্রধানমন্ত্রী করে গেছিল। সে স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার ফলে ওইসব অফিসাররা স্বরাষ্ট্রমন্ত্রী কথার চেয়ে মানে নিজেকে অনেক বড় মনে করত, কারণ তার সাথে ডাইরেক্ট কানেকশন প্রধানমন্ত্রী। এখন এই মাসুদকে কি আরেক হারুন বানাইতে চায়? ওনাকে কি আরেক হারুন নাকি না তার চেয়েও বেশি পাওয়ার ওনাকে দিতে চায়? কারণ একজন ডিসি যখন ডাইরেক্ট প্রধানমন্ত্রী ফোন পাবে কিংবা তার কাঁধে হাত রেখে কথা বলবে, ও তো আর নিজেকে ওই মুহূর্তের পর থেকে আর কোনোদিন নিজেকে ডিসি ভাববে না। একজন ডিসির পদমর্যাদা কি? সে তো ডিআইজির নিচে, এডিশনাল ডিআইজি, তো তারপরে ডিআইজি আছে, এডিশনাল আইজি আছে, আইজিপি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সব বাদ দিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, মাসুদ সাহেব উনি সফল হয়েছে ওনার কাজে, ভালো কথা, একজন বাবার হাতে সন্তানকে ফিরিয়ে দিয়েছে। সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বললে সেই কাজটা হইতো না? যদি না হয়ে থাকে তাহলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি ইয়ে হয়ে গেল না ফেকে? তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাও প্রধানমন্ত্রী নিবে? আমরা তো মনে করছিলাম এই স্বরাষ্ট্রমন্ত্রী উনি একজন খুব জাদ্রেল নেতা, সেই হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীও একজন জাদ্রেল মন্ত্রী হিসাবে প্রশাসন, পুলিশ প্রশাসন ওনার একটা ফোন পেলে প্রধানমন্ত্রীর যে ফোন তার চেয়ে বেশি মানে কম হবে না, তার চেয়ে গুরুত্ব কম দিবে না। এই জন্য এই কালচারটা আশা করি বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর মতো, শেখ হাসিনার মতো এই কালচার উনি কন্টিনিউ করবেন না। আমি আশা করব ভবিষ্যতে এই ব্যাপারে উনি আরো সতর্ক থাকবেন। তারেক রহমান একজন ভালো মানুষ হিসেবে আমরা জানতে চাই, উনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। ওনাকে এগুলো ভেবে চিনতে খুব কেয়ারফুলি এই সিদ্ধান্ত, এই জিনিসটা, এই এক্সাম্পলটা, এই যে সিনারিটা যেটা দেখলাম, এটা আমরা এতে একদিকে খুশি হওয়ার পরিবর্তে বরং দেখছি যে এটার ফিউচার ভালো মনে হচ্ছে না। এরকম যদি আরো দুই একজন ডিসিএসপির সাথে এরকম কথা বলা শুরু করে, তাহলে এটা প্রশাসনের ভিতরে একটা বিশৃঙ্খলা এবং একটা চেইন অফ কমান্ডের একটা বড় ধরনের ঘাটতি দেখা দেবে। আজিজ ভাই এটা ভালো বলতে পারবেন, উনি ডিফেন্সের লোক। হ্যাঁ, চেইন অফ কমান্ড এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি উনি নষ্ট করে তাহলে অন্যরা কি করবে? তখন অন্যান্য মন্ত্রী, যেমন এই যে তাজুল ইসলামের কথাটা আবার বলি, চিফ প্রসিকিউটর উনি, আমরা জানতাম যে বর্তমান যে আইনমন্ত্রী উনি কয়দিন আগে অ্যাটর্নি জেনারেল ছিল, আমিরউদ্দিন সাহেবের সাথে ওনার এই আইসিটি চিফ প্রসিকিউটরের সাথে খুব ভালো সম্পর্ক, এবং যখন উনি আইনমন্ত্রী হলেন ভাবছিলাম যে যাক এখানে আইসিটিতে হাত দিবেন না, এখন ওখানে খুব দ্রুতই হাত দিল। এখন কেউ কেউ বলছে যে এখানে আমিরউদ্দিন কিছু করার নাই, এখানে আইনমন্ত্রীর হাতে কিছু করার নাই, এটা আইনমন্ত্রী চাইলেও এটা পারবে না। তাহলে এরকম যদি এখনই শুরু হয়ে যায়, মন্ত্রীর চেয়ারে বসাইয়া মন্ত্রীর ক্ষমতা নাই, মন্ত্রীর উপরে আরেকজন অন্য কেউ প্রেসক্রাইব করছে, তাহলে এই মন্ত্রী তো শুরুতেই হোঁচট খাবে। তো এই মন্ত্রী তো এখনই ব্যাকবন ভেঙে যাবে, তাহলে তো সে ভালো পারফর্ম কি করে করবে? এগুলো সব শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। এই স্টার মন্ত্রীগুলো ছিল এরকম মানে ধ্বজভাঙ্গা মন্ত্রী, হ্যাঁ, এই মেরুদণ্ডহীন মন্ত্রী। সব ওই গণভবন থেকে যে সিদ্ধান্ত হয় সেটাই বাস্তবায়ন হয়। মন্ত্রীগুলো ছিল সব পুতুল, কাঠের পুতুলের মতো, ওগুলো আমরা দেখতে চাই না। বর্তমান বিএনপি সরকার কিন্তু আমরা মনে করি একটা শক্তিশালী সরকার, তারা যে সুন্দরভাবে ক্ষমতায় আসছে 2/3 আসন নিয়ে, এবং যে সুন্দর একটা পরিবেশে একেবারে তেলতেলা আরামে তারা শপথ নিয়ে সংসদ গঠন করে তারপরে মন্ত্রিপরিষদ গঠন করে সরকার গঠন করলো, এরকম বহুদিন ধরে আমরা দেখি না। কারণ এই কাজটার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু এটা বিএনপি না, এই কৃতিত্বটা হয়েছে বিরোধী দলের, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। কারণ উনি ভোটের পরের দিনই উনি ওনার হার মেনে নিয়ে বিরোধী দলে থাকাকে উনি গ্রহণ করে ফেলছেন বলে বিএনপি খুব স্মুথলি সবকিছু করে ফেলতেছে। এত সুন্দর মন্ত্রীদেরও দেখলাম তাদের চলচলনে খুব উৎফুল্ল, বিভিন্ন আমরা যে মিডিয়ায় দেখি
দেখলাম খুব উৎফুল্ল, কারণ তারা খুব ফুরফুরে। মনেই হচ্ছে যে এই একটা বিএনপি একটা বড় দল, স্বাভাবিকভাবেই তার মন্ত্রীরা এখন খুব ভালোভাবে বহুদিন পর প্রস্তুতি নিয়ে সুন্দর মতো অনেক অভিজ্ঞ মন্ত্রী এখানে আসছে এবং তারা ক্ষমতায় বসছে। এইরকম একটি সরকার বিরল, এরকম খুবই কম পাওয়া গেছে। গত 15 বছর এরকম সরকার ছিল না। এই সরকার প্রত্যেকটা মন্ত্রী আমি মনে করি তারা তাদের নিজ যোগ্যতা এবং তার দক্ষতা অনুযায়ী সে মন্ত্রণালয় চালাবে। এটার ভিতরে কোন রকম এই প্রশাসনের রদবদলের নামে এখানে মানে অন্য দলের লোককে খেদাও আইনা সেখানে নির্দলীয় লোক বসানো হচ্ছে না, সেখানে আরেকটা দলের লোকই বসানো হচ্ছে। সবকিছু দলীয়করণের ফলাফল ভালো হয় নাই। এটা গত 15 বছরে আর কতবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো এমন কোন জায়গা নাই যেখানে তার লোক বসায় নাই। সরকারি এমন কোন অধিদপ্তর, দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, ডিফেন্সের লোক, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, র্যাব, মানে এসপিবিএন, এনটিআরসি, সব জায়গায় তার লোক বসাইয়া তার রক্ষা হয় নাই। ভাই, সম্পর্ক করতে হবে আমলাদের সাথে না, প্রেম করতে হবে জনগণের সাথে, সম্পর্ক করতে হবে জনগণের সাথে, ভাষা বুঝতে হবে, তাদের দেখানো পথে হাঁটতে হবে। মনে রাখতে হবে যে এই 2 দিন পরে আমলারা ওই পদেও থাকবে না, সে রিটায়ারমেন্টে যাবে, কিংবা সে তার অনেক আমলারা আছে তাদের স্বার্থের জন্য কাজ করে। সেই ক্ষেত্রে রদবদলের ক্ষেত্রে সৎ এবং যোগ্যতাই হওয়া উচিত মাপকাঠি, দলীয় পরিচয়টা না। প্রত্যেকটা অফিসারেরই একটা দলীয় মতাদর্শ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেখতে হবে সে সৎ কিনা, যোগ্য কিনা, সেটা দেখি। আরেকটা হলো যে প্রশাসনে এই যে সিটি কর্পোরেশন গুলোতে যেভাবে বসাইছে, মনে হচ্ছে সব হারা পার্টিকে বসাইতেছে, মানে যারা যেখানে হেরে গেছে তাদেরকে পুরস্কৃত করার জন্য। যেমন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে যিনি হারছে তাকে ঢাকা উত্তরের মেয়র বানাই দিল, প্রশাসক বানাই দিল। আবার আরেকজন মন্ত্রী বানাই দিল, ক্রীড়া মন্ত্রী, যিনি মিরপুর থেকে হারছে। তো কি সব হারা পার্টির লোকই লাগবে কেন? হেসারা আর লোক নাই এরকম? তাহলে প্রশ্ন তো ওই জন্য আরো বাড়ে, প্রশ্ন তো কমাইতে হবে জনগণের, যে আরো তো যোগ্য লোক আছে অনেক। বিএনপির ভিতরে কি থিঙ্ক ট্যাঙ্ক নাই? সাবেক অনেক সরকারি কর্মকর্তারা আছে, তাদেরকে দেওয়া হোক। মানে সব পলিটিক্যাল এবং যারা নির্বাচনে ফেল মাইরে আসছে, যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে নাই, সেখানে জিতে আসার মতো ক্যাপাসিটি নাই একটা আসনে, সেখানে একটা সিটি কর্পোরেশন আনে তো 5-6টা আসন, 5-6টা আসনে তাকে প্রশাসক বসানো হলো, আর অত সে একটা আসনে জিতে আসতে পারে নাই। তাহলে সে কি করে যোগ্য হইলো? সে কি করে সবচেয়ে যোগ্য হলো? সুতরাং এটা যোগ্যতার মাপকাঠি না, এবং এইভাবে গণহারে নির্বাচন ছাড়া সবাইকে বসে, বরং সরকার উচিত দ্রুত নির্বাচনের স্থানীয় সরকারের তফসিল ঘোষণা দিয়ে নির্বাচনের মাধ্যমে নগর পিতা নির্বাচিত করা। এইভাবে গণহারে এই এখন আর না, এটা ইন্টারিম গভর্নমেন্ট না যে এটার প্রশাসক বসাইতে হবে। ওখানে যে সরকারের যিনি কর্মকর্তা আছে, সিও আছে, তিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন এতদিন, এখনো করবেন প্রয়োজনে, কিংবা একজন এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কে যারা বসে থাকে তারা দিবেন। আরেকটা হলো যে এই যে নতুন আইজিপি হলো, ভালো, আমরা সাধুবাদ জানাই। মনিরুজ্জামান ভাই বললেন যে উনি 15 বছর ধরে ওএসডি ছিলেন শেখ হাসিনাতে। এরকম কিন্তু আরো অনেক অফিসার আছে আমার জানা মতে, যে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতারের কারণে একজন, উনি এখন এডিশনাল আইজিপি আছেন, উনি 15 বছর ধরে এসপি পদে ছিল, 15 বছর টানা এক পোস্টে উনি ওএসডি করা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রমোশন দিয়ে এডিশনাল আইজিপি হয়েছে, এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উনি হেডের দায়িত্বে আছেন। তো উনিও কিন্তু এরকম ভুক্তভোগী, এবং উনি এই বিএনপি সরকারের আমলি বেগম খালেদা জিয়ার সরকারের সময় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করার কারণে তাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওএসডি করে, এবং একটানা 15 বছর ওএসডি ছিল। তো আশা করি ওনাদের মতো এরকম যারা অফিসার আছে তারাও এই আইজিপির মতো তারাও এরকম পুরস্কৃত হবেন। শুধু উনি একজন না, অন্যদের ব্যাপারে এরকম খেয়াল, এরকম অনেক ভুক্তভোগী অনেক অফিসার আছে, এবং সেটা সিভিলেও আছে, পুলিশেও আছে, সেনাবাহিনীতেও আছে। আমি আশা করব এই সৎ বিচার শুধু ওই 1-2 জনের জন্য না, সবাই যেন সেই বিচার পায় বা সে তাদের প্রাপ্য অধিকার পায়, সেটা আমি আশা করব। তো আমি ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইকে আমাদের সুযোগ দেওয়ার জন্য। মনির ভাই 30 সেকেন্ড মনির ভাই, এই যে আইসিটির ব্যাপারটা, এটা দলীয় চিন্তা বা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। কিছু কিছু জিনিস আছে যেখানে দলীয় বিষয় নিতে হয় না, এটা যে জাতির এবং রাষ্ট্রের।
এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের কিছু টাচ আছে, কিন্তু এখানে বুঝতে হবে এটা দলীয় চিন্তায় কিন্তু এটা আসবে না, ওদের মাথায় এটা আসবে না। এখানে সুদূর পরাহত একটা ইফেক্ট আছে। হ্যাঁ, এখানে জুলাই হত্যা, বিডিআর হত্যা, অন্যান্য হত্যা, গুম খুন, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এটার একটা রিলেশন আছে। এখানে আমরা ওই যে ক্লাস 5 টাইপ, ওই 5 লেভেল চিন্তা করি, জিপিএ 5 লেভেল, ওই ধরনের চিন্তা করায় এখানে দরকার ছিল আমার পারফেক্ট লোকটা রাখা, সেইটাই। কিন্তু কিন্তু দুঃখের বিষয় যে বলার পরেও ওইটার উপরে এস্টাবলিশ থাকতে চায়, তর্ক বিতর্ক করতে চায়, যার যেরকম মেধা করবে। দেশটা 12টা বাজাইছে, বাট অফকোর্স এবং তাজুল ইসলাম হলো এরকম একজন লয়ার যে ফেসিস্ট সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময় যখন কোর্ট ছিল মুজিব কোর্ট, এবং তখন ট্রাইব্যুনাল চলতো একতরফা ভাবে, সেই সময় এই স্বৈরাচারের চোখে চোখ রেখে উনি বিরোধী পক্ষের এবং আসামি পক্ষের আইনজীবীদের পক্ষে হয়ে যেভাবে ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে উনি যেভাবে লড়েছেন, ওনার মতো অভিজ্ঞ এই আন্তর্জাতিক অপরাধ আইনে ওনার মতো অভিজ্ঞ লয়ার আছে কিনা, নাম থাকলে বলেন, এবং কি কারণে সে যোগ্য সেটা স্পষ্ট করেন। আমি দেখি না যে সেকেন্ড ফলাফল খারাপ হবে, শুধু এক কথায় প্রকাশ করে দিলাম, এটার ফলাফল খারাপ হবে। ফার রিচিং এবং এফেক্টটা, ওখানে দুর্নীতিবাজ যদি কোন আইনজীবী বা প্রসিকিউশন যায়, যেমন আমরা দেখছি শেখ হাসিনার আমলে অনেক প্রসিকিউশনের লয়ার তারা কিন্তু পরে দুর্নীতির মামলা এবং অভিযোগে আবার বহিষ্কার হয়েছিল। তো এইবার এই গত 1.5 বছরের এই আইসিটি প্রসিকিউশনের ব্যাপারে কিন্তু এরকম কোনো অভিযোগ নেই, ভবিষ্যতেও আমরা সেটা আশা করি না।